দিল্লি বিস্ফোরণে জঙ্গি সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে পুলিশ। হামলাকারী কাশ্মীরের চিকিৎসক। ভারত জুড়ে রেড অ্যালার্ট জারি। হোয়াইট হাউসে প্রথমবার সিরিয়ার প্রেসিডেন্ট আল শারা। ট্রাম্পের সাথে ঐতিহাসিক বৈঠক। দামেস্ককে শক্তিশালী করতে সহায়তার ঘোষণা ওয়াশিংটনের। এবং গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত 2 যুদ্ধবিরতি ভেঙে ধ্বংসযজ্ঞ চালানোর দাবি হামাসের। 15 ফিলিস্তিনির দেহাবশেষ ফিরিয়ে দিল তেল আবিব। আমন্ত্রণ সবাইকে গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি হাজির আছি জান্নাতুল কুলি। দেখছিলেন শিরোনামগুলো। ভারতের দিল্লির লালকেল্লায় বিস্ফোরণের ঘটনায় সন্ত্রাসী যোগসাজশের শক্ত প্রমাণ পেয়েছে পুলিশ। তদন্তে বেরিয়ে এসেছে হোয়াইট কালার একটি জঙ্গি মডিউলের সম্পৃক্ততা। সিসিটিভির ফুটেজ শনাক্ত হয়েছে হামলাকারীর গাড়ি, যার মালিক কাশ্মীরের একজন চিকিৎসক। হরিয়ানার ফরিদাবাদে উদ্ধার হওয়া বিস্ফোরকের সঙ্গে যোগসূত্র মিলেছে। আর এই ঘটনায় পুরো ভারত জুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সোমবার সন্ধ্যার ভয়াবহ বিস্ফোরণের পর মঙ্গলবার সকাল থেকে ঘটনাস্থলের আলামত সংগ্রহ করে ফরেনসিক দল, এনএসজি এবং এনআইএ। ঘটনার তদন্ত করছে দিল্লি পুলিশের বিশেষ সেল। সন্ত্রাস বিরোধী আইনে এরই মধ্যে দায়ের করা হয়েছে মামলা। তদন্তকারীদের হাতে আসা সিসিটিভি ফুটেজে বিস্ফোরণে ব্যবহৃত সাদা রঙের হুন্দাই গাড়িটি দেখা গেছে। পুলিশ জানায়, গাড়িটি 3 ঘন্টার বেশি পার্কিংয়ে থাকলেও সন্দেহভাজন হামলাকারী একবারও গাড়ি থেকে নামেনি। গাড়িটির মালিক দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার চিকিৎসক উমর মোহাম্মদ, যিনি একটি হোয়াইট কলার জঙ্গি মডিউলের সদস্য। সূত্র বলছে, সম্প্রতি ফরিদাবাদ থেকে বিপুল বিস্ফোরক সহ তার 2 সহযোগী গ্রেপ্তার হওয়ার পরই আতঙ্কিত হয়ে এই হামলা চালায় ওমর। ওই বিস্ফোরণেও ফরিদাবাদ থেকে উদ্ধার হওয়া অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। এদিকে নতুন করে নাশকতার আশঙ্কায় দিল্লি, মুম্বাই ও কলকাতা সহ বড় শহরগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নিবির আমিন, নিউজ 24। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আদালত ভবনের বাইরে এক বিস্ফোরণে কমপক্ষে 12 জন নিহত হয়েছে। মঙ্গলবার এই বিস্ফোরণে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এটিকে আত্মঘাতী বিস্ফোরণ বলছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। প্রতিবেশী ভারতের দিল্লিতে বিস্ফোরণের পরই ইসলামাবাদে এই বিস্ফোরণের ঘটনা ঘটল। বিস্ফোরণটি ঘটেছে শহরটির জেলা আদালতের প্রবেশদ্বারের কাছে। সেখানে সাধারণত মামলা সংক্রান্ত কাজে অনেক মানুষ এবং দর্শনার্থীরা ভিড় করেন, যদিও এখনও এই ঘটনার দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম সরকারি অচলাবস্থা বা শাটডাউন নিরসনে পথ খুলল। সোমবার মার্কিন সিনেটে অচলাবস্থা কাটানোর জন্য একটি বিল পাশ হয়েছে। 60 থেকে 40 ভোটে পাশ হওয়া বিলটি এখন যাবে প্রতিনিধি পরিষদে। আর সেখানে পাশ হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের মাধ্যমে এটি আইনি পরিণত হবে। আর এই অচলাবস্থার কারণে লাখ লাখ সরকারি কর্মী বেতন পাচ্ছিলেন না এবং কোটি কোটি মানুষের খাদ্য সুরক্ষা ব্যাহত হচ্ছিল। নতুন চুক্তির আওতায় আগামী 30 জানুয়ারি পর্যন্ত সরকারি সংস্থাগুলোর জন্য তহবিল বরাদ্দ থাকবে। আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমনে আইএস বিরোধী বৈশ্বিক জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দিচ্ছে সিরিয়া। আর দেশটিকে এটি সফল এবং স্থিতিশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। সিরিয়ার প্রেসিডেন্ট আল শারার সঙ্গে বৈঠক শেষে এসব আশ্বাস দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় সিরিয়ার বর্তমান নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঐতিহাসিক বৈঠকে বসেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। আলোচনায় সিরিয়াকে সফল করার জন্য যথাসাধ্য চেষ্টার প্রতিশ্রুতি দেন ট্রাম্প। পাশাপাশি সিরিয়াকে সফল দেশ হিসেবে গড়ে তুলতে সম্ভাব্য সবকিছু করার প্রতিশ্রুতি দেন ট্রাম্প। সিরিয়া ও ইসরায়েলের মধ্যে সম্ভাব্য নিরাপত্তা চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করছেন বলেও এ সময় জানানো হয়। এদিন ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শারাকে একজন শক্তিশালী নেতা হিসেবে অভিহিত করেন ট্রাম্প। শারার অতীত নিয়ে প্রশ্নের জবাবে বলেন, সবারই কিছু কঠিন অতীত রয়েছে। He's a very strong leader. He comes from a very tough place and he's a tough guy. I liked him. I get along with him, the president. পাশাপাশি সিরিয়ার উপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা স্থগিত রাখার মেয়াদ আরো 6 মাস বাড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়। এই নিষেধাজ্ঞা সম্পূর্ণ তুলে নেওয়ার ক্ষমতা শুধুমাত্র মার্কিন কংগ্রেসের হাতে ন্যস্ত বলেও জানানো হয়।
অন্যদিকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আইএস বিরোধী বৈশ্বিক জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দিচ্ছে সিরিয়া। এতে অঞ্চলটিতে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। একসময় যুক্তরাষ্ট্রের চোখে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত এবং যাকে গ্রেফতারে $1 কোটি পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল, সেই বিদ্রোহী নেতা আল সারা এখন নিজেকে রাষ্ট্রনায়ক হিসেবে পুনর্গঠিত করছেন। তার নেতৃত্বে যুদ্ধ বিধ্বস্ত জাতিকে ঐক্যবদ্ধ করতে ও তার দেশে কয়েক দশকের আন্তর্জাতিক বিচ্ছিন্নতার অবসান ঘটাতে চান। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। গাজার খান ইউনিসে ইসরায়েলি ড্রোন হামলায় শিশুসহ 2 জন নিহত হয়েছেন। 1 মাস আগে কার্যকর হওয়া যুদ্ধবিরতির মধ্যেও বেড়েছে দখলদারদের হামলা ও ধ্বংসযজ্ঞ। হামাস বলছে ইসরায়েল যুদ্ধবিরতি শর্ত ভেঙে প্রতিদিনই আক্রমণ চালাচ্ছে। এদিকে যুদ্ধবিরতির অংশ হিসেবে সোমবার 15 ফিলিস্তিনি দেহাবশেষ ফেরত দিয়েছে ইসরায়েল। নিজের ছেলের অপেক্ষায় এভাবেই দু চোখ মেলে দাঁড়িয়ে আছেন এক অসহায় মা। সেই চোখে শুধুই হতাশা। 2023 সালের 7 অক্টোবর তার ছেলেকে অপহরণ করে নিয়ে যায় ইসরায়েলি বাহিনী। ছেলে জীবিত না মৃত তা জানেন না তিনি। যুদ্ধবিরতির অংশ হিসেবে সোমবার 15 ফিলিস্তিনের দেহাবশেষ ফেরত দিয়েছে ইসরায়েল। এর মাত্র একদিন আগে ফিলিস্তিনিরা আরেকজন ইসরায়েলি জিম্মির দেহাবশেষ হস্তান্তর করে। এই দেহাবশেষের মধ্যে তার ছেলে রায়ান আছে কিনা সেই খোঁজ নিতেই নাসের হাসপাতালে এসেছেন এই মা। রায়ান 2 বছর ধরে নিখোঁজ। আমি জানি না তার ভাগ্য, সে জীবিত আছে না মৃত। আমি তাকে শনাক্ত করতে হাসপাতালে এসেছিলাম, কিন্তু ছিল না আমার ছেলে। এদিকে যুদ্ধবিরতির পরও হামলা বন্ধ হয়নি গাজায়। খান ইউনিসের পূর্বাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। হামাস জানিয়েছে 10 অক্টোবর থেকে কার্যকর যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় 271 জন নিহত হয়েছেন, যাদের 90% বেসামরিক নাগরিক। প্রতিদিন উপত্যকা জুড়ে চলছে বোমা বর্ষণ। খান ইউনিসে ইয়েলো লাইন নামে নির্ধারিত অস্থায়ী সীমার ভেতর ঘরবাড়ি ধ্বংস করছে ইসরায়েলি সেনারা। এর মধ্যে জাতিসংঘ সংস্থা UNRWর দাবি তারা নিজেদের ত্রাণবাহী যানবাহন পর্যন্ত গাজায় নিতে পারছে না, কারণ ইসরায়েলের সে সংস্থার লোগোযুক্ত গাড়ি নিষিদ্ধ করেছে। এ কারণে খাদ্য, ওষুধ ও জ্বালানি সংকটে দিন কাটাচ্ছে গাজাবাসী। এদিকে যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হওয়ার আগেই তেল আবিবে বৈঠক করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জ্যারেড কুশনার। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। মার্কিন নিষেধাজ্ঞার জেরে বড় ধরনের ব্যবসায়িক সংকটে পড়তে যাচ্ছে রাশিয়ার তেল কোম্পানি লুকওয়েল। ইরাক সরকার জানিয়েছে নিষেধাজ্ঞার কারণে আর লুকওয়েলের সাথে কাজ করবে না তারা। CNN জানিয়েছে এমন পরিস্থিতির ফলে দেশটির অন্যতম বড় তেল ক্ষেত্র ওয়েস্ট কুর্না 2-তে লুকওয়েলের কার্যক্রম বন্ধ হওয়ার পথে। ইরাকের রাষ্ট্রীয় তেল কোম্পানি এরই মধ্যে লুকওয়েলের পাওনা অর্থ পরিশোধ স্থগিত করেছে। এর আগে মার্কিন হস্তক্ষেপ কোম্পানিটি তাদের প্রায় $2,000 কোটি আন্তর্জাতিক সম্পদ বিক্রির চেষ্টাতেও ব্যর্থ হয়। শুধু ইরাকই নয়, বুলগেরিয়া এবং ফিনল্যান্ডেও প্রতিষ্ঠানটির কার্যক্রম ব্যাহত হচ্ছে। অ্যান্টার্কটিকায় -30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে বরফের সঙ্গে লড়াই করে 100 মাইল দৌড়ের এক অবিশ্বাস্য রেকর্ড করেছেন চীনের দৌড়বিদ ইয়ং শেনি। পৃথিবীর সবচেয়ে শীতলতম মহাদেশে আয়োজিত এই আইস আল্ট্রা ম্যারাথনে তিনি নতুন বিশ্ব রেকর্ড করেছেন। আর এই প্রতিযোগিতার কঠিন এই পরিস্থিতি একই সাথে অ্যাথলেটদের টিকে থাকার লড়াই ছিল একেবারেই অন্যরকম, যা সাধারণ মানুষের কল্পনার বাইরে। দক্ষিণ মেরুর বরফ শীতল প্রান্তরে নতুন ইতিহাস লিখলেন চীনের অ্যাথলিট ইউ শেংনি। অ্যান্টার্কটিক আইস আল্ট্রা ম্যারাথনে 22 ঘন্টা 40 মিনিটে 100 মাইল পথ পাড়ি দিয়ে গড়েছেন নতুন বিশ্ব রেকর্ড, যা আগের রেকর্ডের চেয়ে প্রায় 42 মিনিট কম। শুনতে অবাক লাগলেও দিনের বেলায় মাথার উপর ছিল গনগনে সূর্য, কিন্তু তাতেও ঠান্ডা কমেনি এক বিন্দু। তাপমাত্রা ছিল -15 ডিগ্রির কাছাকাছি। তীব্র ঠান্ডার সাথে লড়াই করে টিকে থাকাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিন্তু আসল পরীক্ষা শুরু হয় রাত নামার পর। তাপমাত্রা এক ধাক্কায় নেমে আসে -30 ডিগ্রিতে। এর সাথে যোগ হয় হাড় কাঁপানো ঠান্ডা বাতাস, যা অনুভূতিকে নামিয়ে আনছিল -35 ডিগ্রির কাছাকাছি। অবশ্য এই অসম্ভবকে সম্ভব করা ইউ শেংনিয়ের ঝুলিতে রয়েছে 500টিরও বেশি আল্ট্রা ম্যারাথনের অভিজ্ঞতা।
আর দৌড়বিদদের জীবন বাঁচানোর অন্যতম ভরসা হিসেবে ছিল বিশেষ এইড স্টেশন, যা উষ্ণতা আর খাবার দিয়ে তাদের সাহায্য করেছে। নিবির আমিন, নিউজ 24। দর্শক, এই ছিল গ্লোবাল টাইমের আয়োজনে। আরো খবর এবং বিশ্লেষণ জানতে ভিজিট করতে পারেন www.news24bd.tv। ধন্যবাদ যারা সঙ্গে ছিলেন।